আসসালামু আলাইকুম, Try.Fulfil এর পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে দি মেটাফিজিক্যাল পোয়েটস এর একটি প্রশ্ন পড়ছি। হাউ ডাজ ইলিয়ট ডিস্টিংগুইশ বিটুইন ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি এন্ড ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি ইন দ্য মেটাফিজিক্যাল পোয়েটস? হাউ হ্যাজ দ্য ল্যাটার হার্মড ইংলিশ পোয়েট্রি? প্রশ্নটি হচ্ছে, টি.এস. ইলিয়ট তিনি কিভাবে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি আর ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি এই দুইটা পয়েন্টকে ডিফারেন্সিয়েট করেছেন, আলাদা করেছেন, এবং কিভাবে দ্বিতীয়টা কবিতাকে ক্ষতি করেছিল। ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি এটা হচ্ছে দ্বিতীয় অংশ, এটা কিভাবে কবিতার জগতে ক্ষতি করেছিল। আলোচনার বিষয় হচ্ছে এটা। স্টাডি গাইড থেকে পড়ছি, স্টাডি গাইডের পেজ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, গাইডটা বের করে রাখলেই হবে এবং চেষ্টা করবে আন্ডারলাইন করার জন্য। ওকে, শুরু করছি পড়া। এই পার্টের সামারি আমাদের চ্যানেলে দেয়া আছে, সামারিতেও এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা রয়েছে, সামারিটাও দেখে আসতে পারো। Eliot has, through his discussion of the metaphysical poets, drawn up a distinctive picture of the unification of sensibility and dissociation of sensibility. T.S. Eliot তিনি তার মেটাফিজিক্যাল পোয়েটস এই যে ক্রিটিক্যাল ওয়ার্কটা রয়েছে এটার মধ্যে তিনি ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি আর ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটির দুইটা পিকচার এনেছেন, অথবা দুইটাকে আলাদাভাবে ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন। Of course, his characterization of these two kinds of sensibility is not very clear, though, but nonetheless we have some functional ideas about those two things. বলছে যে তার এই দুইটা বিষয়ের পার্থক্য করা সেটা খুবই পরিষ্কার না, কিন্তু এর মধ্যে আমরা কিছু আইডিয়া পাই যেগুলো দুইটার মধ্যে পার্থক্য করতে আমাদেরকে সাহায্য করবে। He has shown his distinction in order to drive home to the reader and the fact that with the metaphysical poets and the unification of sensibility was a quality, and dissociation of sensibility, which set in immediately after their time and continued through centuries, didn't much harm to English poetry. Okay, অনেক লম্বা একটা সেন্টেন্স। তিনি বলছেন যে he shown this distinction in order to drive home to the reader the fact that রিডারদেরকে পার্থক্যটা বুঝিয়ে দেওয়ার জন্য তিনি এটা তুলে ধরেছেন। উইথ দ্য মেটাফিজিক্যাল পোয়েটস দ্য ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি ওয়াজ এ কোয়ালিটি। মেটাফিজিক্যাল কবি যারা ছিলেন তাদের মধ্যে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি এই বিষয়টা ছিল। আর যারা পরবর্তী কবি ছিলেন, মেটাফিজিক্যাল পোয়েটস এর ধারায় কবিতা লিখেননি, তারা ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটিকে অনুসরণ করে কবিতা লিখেছিলেন, যেটা কন্টিনিউ থ্রু সেঞ্চুরিজ, শতক ধরে চলতে থাকে। এটা ডিড মাচ হার্ম টু ইংলিশ পোয়েট্রি, ইংলিশ কবিতাকে অনেক ক্ষতি করেছিল ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি। এখন এই ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি কি আর ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি কি, এটার ব্যাখ্যা আমাদের সামারির লেকচারে রয়েছে। এখন আবার একটু সংক্ষেপে বলছি। ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি বলতে বোঝায় একজন কবি যখন কবিতা লিখবেন তখন তিনি তার চিন্তা ভাবনা অথবা সেন্স, তার যে প্রকাশ করার মনোভাব, তার অন্তরের কথাবার্তা, এগুলো বিভিন্ন ধরনের কথাবার্তা এক জায়গায় নিয়ে আসতে পারেন। এটা হচ্ছে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি। তার চিন্তা ভাবনা, ভিন্ন ধর্মী বিভিন্ন চিন্তা ভাবনা এক জায়গায় নিয়ে এসে একটি কবিতা লিখতে পারেন। ওকে, এই ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি এই পদ্ধতিতে কবিতা লেখায় গুরুত্ব পায় হচ্ছে মানুষের ফিলিংস। এখানে কবিতার ভাষা কতটুকু শুদ্ধ হলো, কতটুকু সুন্দর হলো, কতটুকু মানসম্মত হলো সেটা আলোচনার বিষয় না। ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি হচ্ছে এই সেন্সিবিলিটিটার পুরো বিপরীত। এই ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটিতে যারা কবিতা লিখেছেন তাদের কথা ছিল লেখাতে ফিলিংস আসুক বা না আসুক, লেখাটা পরিমার্জিত হতে হবে, লেখার ভাষা, লেখার গঠন পদ্ধতি এগুলো অনেক সুন্দর হতে হবে এবং উন্নত মানের হতে হবে। তো তাদের এখানে ফিলিংস এর তেমন প্রয়োগ ছিল না, আর তাদের কথা ছিল আমরা যে ফিলিংসটা প্রয়োগ করব অথবা চিন্তাকে কবিতার মধ্যে তুলে ধরবো, একসাথে সব চিন্তা ভাবনা, সব ফিলিংস কে এক জায়গায় না এনে একটা মাত্র ফিলিংস নিয়ে একটা কবিতা লেখো। এটা হচ্ছে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি। আশা করি বুঝাতে পেরেছি, না বুঝলে কমেন্ট করবে অবশ্যই। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব। The poets of the 17th century, the successors of the dramatists of the 16th century, possessed a mechanism of sensibility which could differ any kind of experience. বলছেন যে 17th সেঞ্চুরির যে কবিরা ছিলেন তারা 16 শতকের কবিদের একটা বৈশিষ্ট্য ধারণ করেছিলেন, যেটা হচ্ছে সেন্সিবিলিটি। এই মানুষের আবেগ প্রবণতা, মানুষের ফিলিংস, এগুলোকে কবিতায় নিয়ে আসা এবং সবগুলোকে একসাথে নিয়ে আসা, যেটা ডেভার এনি কাইন্ড অফ এক্সপিরিয়েন্স, সব ধরনের অভিজ্ঞতা, কবিতা লেখার থিম সবগুলোকে গ্রাস করে ফেলবে, এরকম একটা চাহিদা ছিল এই ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি।
There were simple, artificial, difficult and fantastic as their predecessors were. তো এই যারা এই কবিরা ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি কে অনুসরণ করে কবিতা লিখেছিলেন, তাদের কবিতাগুলো ছিল সিম্পল, আর্টিফিশিয়াল, ডিফিকাল্ট অর ফ্যান্টাস্টিক এজ দেয়ার প্রেডিসেসর্স ওয়্যার। তাদের পূর্ববর্তী যুগের লেখকদের মতো এগুলো এরকম গুণসম্মত ছিল। Their mood of feeling was directly and freshly altered by the reading and thought. তাদের যে চিন্তা ভাবনাগুলো ছিল এবং তাদের যে জ্ঞান পড়ালেখাগুলো ছিল, এগুলো তাদের ফিলিংস এর মাধ্যমে পরিবর্তিত হয়ে কবিতায় রূপ নিত। তাদের ফিলিংসটা ছিল তাদের জ্ঞান গরিমা, তাদের চিন্তা ভাবনা সবকিছুর মূল ভিত্তি। এই ফিলিংসটাই কবিতা হিসেবে তারা লিখতেন অথবা তুলে ধরতেন। In the dramatist Chapman, for instance, there is a direct sensuous apprehension of thought or a recreation of thought into feeling. তো চ্যাপম্যানের একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, চ্যাপম্যানের লেখার মধ্যে রিক্রিয়েশন অফ থট, চিন্তা ভাবনার প্রয়োগ, চিন্তা ভাবনাকে ফিলিংস এর মধ্যে নিয়ে আসা, সেন্সুয়াস অ্যাপ্রিহেনশন অফ থট, চিন্তা ভাবনার যে সেন্সুয়াস প্রকাশ অথবা অনুভূতিমূলক প্রকাশ, মানে চিন্তা ভাবনাগুলোকে আমাদের অনুভূতির সাথে মিল করে সেগুলো আমাদের কবিতার মধ্যে তুলে ধরা, এটা হচ্ছে চ্যাপম্যানের কবিতার একটা বৈশিষ্ট্য। To Donne, the metaphysical poet, a thought was an experience. It modified his sensibility. তো জন ডান তিনি বলছেন যে তিনি একজন মেটাফিজিক্যাল কবি। A thought was an experience, তিনি বলছেন যে একটা চিন্তা হচ্ছে একটা মানুষের জীবনের এক্সপিরিয়েন্স, লাইফ এক্সপিরিয়েন্স, জীবনের অভিজ্ঞতা। It modified his sensibility, আর এটা তার সেন্সিবিলিটি বা আবেগ প্রবণতা অথবা চিন্তার ক্ষমতা, অনুভব, চেতনা এগুলোকে আরো পরিশুদ্ধ করেছে। ওকে, এটা জন ডানের কথা বলছে। তার চিন্তা, তার চেতনাকে পরিশুদ্ধ করেছে। When a poet's mind is perfectly equipped for work, it is constantly amalgamating disparate experience. বলছে যখন একজন কবির মাইন্ড কবিতা লেখার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যায়, তখন এটা কনস্ট্যান্টলি, অবিরত, অ্যামালগেমেটিং, মিলিত করে ডিসপারেট এক্সপিরিয়েন্স, বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স বা জীবনের অনুভূতি, জীবনের ঘটনা, জীবনের ফিলিংস, একজন মানুষের জীবনের চাহিদা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, এইসব কিছুকে একত্রিত করে ফেলে। কবি যখন কবিতা লিখতে তিনি শুরু করেন, প্রস্তুতি নেন। সো এ গ্রেট ভ্যারাইটি অফ থট এন্ড এক্সপেরিয়েন্স ইজ ব্রট ইনটু এ ইউনিটি। আর তখনই হচ্ছে অনেক ধরনের চিন্তা ভাবনা, অনেক ধরনের অনুভূতি, জীবনের অভিজ্ঞতা সবকিছু একসাথে চলে আসে। Donne's comparison of a pair of lovers to a pair of compass is an example of how disparate thoughts were brought under one unified whole. তো জন ডানের একটি কবিতা, সেই কবিতার মধ্যে তিনি বলেছিলেন যে একজন প্রেমিক আর একজন প্রেমিকা। প্রেমিক হচ্ছেন কম্পাসের যে কাঁটাটি ঘুরতে থাকে সেটা হচ্ছে একজন প্রেমিক, আর যেটি স্থির থাকে সেটা হচ্ছে একজন প্রেমিকা। তো এই যে দুইজন মানুষকে দুইটা কম্পাসের সাথে তুলনা করে তাদের অনুভূতিটা প্রকাশ করেছেন, এটাই হচ্ছে সেন্সিবিলিটি। তিনি ইউনিফিকেশন করেছেন দুই ধরনের চিন্তা ভাবনাকে, দুই ধরনের ফিলিংসকে একসাথে নিয়ে এসেছেন। কোথায় কম্পাস, কোথায় মানুষের অনুভূতি, দুইটা একসাথে করেছেন। এটাই হচ্ছে তার একটা এক্সাম্পল, ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি। Dissociation of sensibility, on the contrary, maintains the differences in thoughts of poets. এখন আসছে dissociation of sensibility, বলছে যে এটা কবিদের চিন্তা ভাবনার ডিফারেন্স করে, চিন্তা ভাবনাগুলোকে আলাদা আলাদা ভাবে প্রকাশ করে। The poets would express different kinds of thoughts and feelings, emotions separately, maintaining the identity of each. বলছে যে একজন কবি তিনি সব চিন্তা ভাবনা, ফিলিংস, অনুভূতি, তারপরে ইমোশন, আবেগ সবকিছু একসাথে এক কবিতায় প্রকাশ না করে সবগুলোকে আলাদা আলাদাভাবে প্রকাশ করবেন। একটা কবিতা তিনি চিন্তা নিয়ে লিখলেন, একটা থট নিয়ে, অন্য একটা কবিতা একটা ফিলিংস নিয়ে লিখলেন, অন্য একটা কবিতা একটা ইমোশন নিয়ে লিখলেন। তো এরকম আলাদা আলাদাভাবে তিনি লিখবেন, এটা হচ্ছে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি। For such a poet, falling in love or reading the philosophical works of Spinoza would be two different experiences. বলছে যে একজন কবি যে হয়তো কোনো একটা লাভের মধ্যে রয়েছে এবং একটা ফিলোসফিক্যাল ওয়ার্ক, দর্শন নিয়ে লেখা কোনো একটা বই সে পড়ছে স্পিনোজার। তো ধরুন সে লাভ নিয়ে, এই যে তার ফলিং ইন লাভ, এটা নিয়ে একটি কবিতা লিখবে, এবং হচ্ছে স্পিনোজার লেখা যে দার্শনিক বইগুলো রয়েছে অথবা লেখাগুলো রয়েছে সেগুলো নিয়ে একটা কবিতা লিখবে।
তখন সে দুইটা এক্সপেরিয়েন্সকে দুই ভাবে আলাদাভাবে তুলে ধরবে। একটা কবিতায় অথবা একটা লেখার মধ্যে সে তার লাভ নিয়ে লিখবে, অন্য একটা কবিতায় সে ফিলোসফিক্যাল ওয়ার্কগুলো নিয়ে লিখবে। and they would remain different in their poetic expressions, এবং তাদের কবিতার যে ভাব প্রকাশ রয়েছে সেগুলোও ভিন্ন রকম হবে। they would have nothing to do with each other, and they would have nothing to do with the noise, the typewriter or smell of cooking। বলছে যে তারা এই যে দুইটা আমাদের ফিলিংস অথবা দুইটা চিন্তা, এগুলোকে আলাদাভাবে একজন কবি প্রকাশ করবেন একসাথে না করে। এটা যে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি। যেমন বলছে যে টাইপরাইটারের কম্পিউটারে টাইপ করার যে শব্দ, এটার সাথে রান্নার যে স্মেল রয়েছে, ঘ্রাণ রয়েছে, সেটার কোনো সম্পর্ক নাই। সেরকম একজন কবি দুইটা ফিলিংসকে একসাথে লিখবেন, এটাও যৌক্তিক নয়। এটা হচ্ছে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটির কথা। This phrase dissociation of sensibility was introduced by Eliot for the first time into English literary criticism। এটার যে লেখক টি.এস. এলিয়ট, তিনি এটা প্রথমে প্রকাশ করেছেন, dissociation of sensibility। In his opinion, this trend set in immediately after the time of the metaphysical poets in the 17th century। মেটাফিজিক্যাল কবিরা যে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি নিয়ে কবিতা লিখেছিলেন, তাদের যাওয়ার পরেই যে যুগ রয়েছে, সেই যুগে সেই ডিসোসিয়েশনটা শুরু হয়, মানে মেটাফিজিক্যাল পোয়েটসদের লেখার ধরনটা পাল্টে যায়। He regrets that it was aggravated by two of the most famous poets of the 17th century, Milton and Dryden। এই যে দুইজন কবি রয়েছেন 17 শতকের কবি মিল্টন ড্রাইডেন, তারা দুইজন এগ্রেভেট, এটাকে প্রবলভাবে তুলে ধরেছিলেন ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটিকে। and from them it continued through the later centuries। পরবর্তী শতকে এটা চলতে থাকে even up to the time of Tennyson and Browning of the Victorian period। ভিক্টোরিয়ান যুগ পর্যন্ত এটা চলতে থাকে, টেনিসন ব্রাউনিং এর সময় পর্যন্ত। As a result of the continuation of dissociation of sensibility, the poetic language in the later poets become more refined, but unfortunately the feeling become more crude। তো বলছে যেহেতু ডিসোসিয়েশনে বলা হয় যে একজন কবি সে তার ভাষার দিকে খেয়াল বেশি দেবে, মানুষের ফিলিংস এখানে তেমন গুরুত্ব পায় না এবং সবগুলো ফিলিংসকে একসাথে নিয়ে আসতে পারে না। এজন্য ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটিকে মেনে যারা কবিতা লিখেছিলেন, তাদের কবিতার ভাষাগুলো ছিল সমৃদ্ধ, কিন্তু কবিতার ফিলিং যেগুলো ছিল, যে ভাবটা তিনি প্রকাশ করেছেন কবিতার মধ্যে, সেগুলো ছিল ক্রুড বা অশোধিত, এগুলো তেমন ভালো ছিল না। ফর ইনস্টেন্স, the feeling, the sensibility expressed in Gray's elegy is cruder than in the Coy Mistress of Andrew Marvell, Metaphysical Poet। বলছেন এক্সাম্পল দিচ্ছেন যে গ্রের যে এলিজি লিখেছিলেন, সেটার সেন্সিবিলিটি যেটা তিনি সেখানে ব্যাখ্যা করেছেন, সেটা থেকে মার্ভেলের কয় মিস্ট্রেস কবিতার সেন্সিবিলিটি ছিল অনেক ভালো, কারণ তিনি এখানে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি এটা অনুসরণ করে কবিতা লিখেছিলেন, আর গ্রে তিনি ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি নিয়ে কবিতা লিখেছিলেন, যেটাতে ফিলিংস এর উপর কম গুরুত্ব দেওয়া হয়। Another effect of the dissociation as intensified by Milton and Dryden was the appearance of sentimentalism in poetry। তো এই দুইজন কবি যে ধারাটা শুরু করেছিলেন, সেটা আরো এক ধাপ এগিয়ে যায় যখন সেন্টিমেন্টালিজম এই থিওরিটা কবিতার ক্ষেত্রে শুরু হয়। তো এটার কথা হচ্ছে যে আমাদের ফিলিংস গুলোকে প্রকাশ না করে এখানে রিজনটাকে, যুক্তি অথবা তথ্য উপাত্ত যেগুলো রয়েছে সেগুলোকে বেশি গুরুত্ব দিয়ে লেখালেখি, সেন্টিমেন্টালিজম অথবা ভাব প্রবণতা, সেখানে রিজনটা বেশি থাকবে, কারণটা কবিতার মধ্যে তর্ক যুক্তি উপস্থাপনা এগুলো বেশি থাকবে, সেখানে ফিলিংস মানুষের মনের ভাব প্রকাশ করা, মনের অনুভূতি, এগুলো তেমন বেশি গুরুত্ব পাবে না। এখন এখানে ইউনিফিকেশন হবে না বিভিন্ন অনুভূতির। And a struggle towards unification sensibility in some great poets like Shelley, who seems to think and feels by fits unbalanced। তো এটা শুরু হওয়ার পরে কিছু কবিতারা আবার ওই ইউনিফিকেশনটাকে ফিরিয়ে আনতে চেয়েছিলেন কবিতার যুগে, যেমন হচ্ছে শেলি একজন লেখক, কিন্তু সেটা আর সফল হতে পারেনি। Later on in Tennyson and Browning, we see a tendency to reflection as opposed the intellectual handling of poetic material। এরপরে আসছেন টেনিসন আর ব্রাউনিং, তারা দুইজন এসে, এই যে শেলির পরে তারা দুইজন আসেন, এসে তারা আবার সেই ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটির ধারা শুরু করেন। ইউনিফিকেশনটা আর হলো না, তাদেরকে বলা হয় রিফ্লেকটিভ পোয়েটস। আর যারা ইউনিফিকেশন নিয়ে লেখালেখি করেছেন, এদেরকে বলা হয় ইন্টেলেকচুয়াল পোয়েটস। Eliot regrets such shift in poetic style which worked on the detriment of English poetry। তো এই যে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি, আবেগ, মানুষের অনুভূতি, এগুলো একসাথে করে কবিতা লেখা, এটা যখন বিলুপ্ত হলো, এটাকে ইলিয়ট বলছেন ইংরেজি সাহিত্যের জন্য একটা ক্ষতি, এটা ডেট্রিমেন্ট, এটা অনেক বড় একটা ক্ষতি, যেখানে ইউনিফিকেশনটা চলে গেল, যে মেটাফিজিক্যাল পোয়েটসদের লেখার ধরন সেটা আর থাকলো না, সেখানে রিজন, কবিতার ভাষা, কবিতার স্টাইল, এগুলো বেশি গুরুত্ব পেল, মানুষের মনের ভাবটাকে আর সেরকম ভাবে তুলে ধরা হলো না, এবং অনেকগুলো চিন্তা, অনেকগুলো ফিলিংস একসাথে আর লেখা হলো না। ওকে, এই হচ্ছে আমাদের ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি আর
ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি। যারা দেখেছো, যে সকল ফ্রেন্ডরা আমাদের এই ভিডিওগুলো পায়নি এখন পর্যন্ত, তাদেরকে এটা দিতে পারো। অনেকেই ক্রিটিসিজমের প্রশ্ন খুঁজে পায় না, প্রশ্নের লেকচার খুঁজে পায় না কোথাও, তো অনেকেরই উপকার হবে, এগুলো দিতে পারো। নিজেদের কলেজের যে গ্রুপগুলো আছে ওগুলোতেও শেয়ার করতে পারো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং অবশ্যই কমেন্টে জানাবে যে লেকচার কিরকম হয়েছে, এটা জানতে অনেক আগ্রহ। আর যদি কোনো ভুল থাকে অবশ্যই ধরিয়ে দেবে, এবং অবশ্যই কোনো প্রশ্ন থাকলে, সমস্যা থাকলে কমেন্টে জানাবে, সমাধান করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।